বিশ্বযোগের শুরুতেই জানাবো গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার খবর। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আজই হতে পারে তার বিদেশ যাত্রা। তবে শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় পরিকল্পনায় কিছুটা দেরি হবে বলে মনে করছে বিএনপির মিডিয়া সেল। সবুজ মাহমুদের প্রতিবেদন। বেগম জিয়াকে লন্ডনে নেয়ার খবরে বৃহস্পতিবার রাত থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মীরা। মহান আল্লাহ তাআলা এই সারা বাংলার সকলের দোয়ায় বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবেন। ইউনূসের আমলে যখন গেল তখন উনি এখান থেকে বিদেশ থেকে বাংলাদেশে না পাঠানোটা ভালো ছিল। ওনাকে সম্পূর্ণ সুস্থতা করে এবং নির্বাচনে আগ পর্যন্ত বছরখানেক হয়তো ৩-৪ মাস আগে পাঠালে বাংলাদেশে আজকে আমার মনে হয় উনি সুস্থতা থাকতো, আল্লাহ তাআলা আরও কিছুটা ওনাকে হায়াত দিত। আমি আশাবাদী উনি সুস্থ হবেন। আমি দেশের জনগণ সবার কাছে চাই ওনার জন্য সবাই দোয়া করে। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীরা সারা রাত প্রার্থনা আর মোনাজাতে কাটান। সকল দেশবাসীরা কি আশা তিনি সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করবেন। আমাদের মাকে দেখতে আসলাম, দেখতে তো পারবো না, দূর থেকে একটু দেখবো আর কি। আল্লাহ তাআলা উনিকে যেন সুস্থ করে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে, সেটাই আমরা দোয়া করি। প্রিয়জনরা কাছে থাকলে পরে তখন অসুস্থ মানুষ অনেকটা স্বস্তি লাভ করে, সুস্থতার দিকে এগিয়ে যায়। এদিকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় যাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। অন্যদিকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার সকাল ৯:৩০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাকে বহনকারী ফ্লাইটটি। এদিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে হেলিকপ্টারে নাকি সড়ক পথে নেওয়া হবে, তাও এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হতে ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে তার ফ্লাইট লন্ডন ছেড়েছে। এছাড়াও যে কোনো সময় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাবে। এসব বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকায় পৌঁছাতে পারে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আগমনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? চৈতি, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি কখন নাগাদ ঢাকায় পৌঁছাতে পারে সে বিষয়ে কিন্তু আমরা এখনো বিস্তারিত কোনো তথ্য পাইনি, এবং আমরা যে সবশেষ যে তথ্যটি পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু আসলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে কোনো অনুমতিপত্রও কিন্তু চাওয়া হয়নি। তো সবকিছু মিলে কিন্তু এখনো আমাদের কাছে ধোঁয়াশাই রয়ে গেছে যে কখন নাগাদ এই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে। এবং এখন যদি যে লন্ডন থেকে যে ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় আসছেন, সেটির অবস্থান সম্পর্কে একটু বলি যে সেটি কিন্তু এখন আছে ভারতের লখনৌ পার হয়েছে, এবং কি বলা যায় যে এখন ঠিক সুলতানপুরের ওপরে কিন্তু আসলে এই ফ্লাইটটি রয়েছে। এবং আর বলা যায় যে ৯:৩৪ বাজে, এবং এখন থেকে ঠিক ১ ঘন্টা পরে ১০:৩৭ সম্ভাব্য সময় দেখানো হচ্ছে যে এই বিমানটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করবে, এমনটি কিন্তু দেখানো হচ্ছে। এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি যে এখানে কিন্তু আমরা দেখছি সকাল ভোর থেকে যেমনটি নিরাপত্তা ব্যবস্থা ছিল, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। যেহেতু ডাক্তার জুবাইদা রহমান এই বিমানবন্দরে অবতরণ করার পরে এই
ভিআইপি টার্মিনাল দিয়ে বের হবেন এবং সে কারণে আমরা দেখছি যে ভিআইপি টার্মিনালের সামনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ বাড়ানো হয়েছে এবং এখানে বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আনসার সদস্যদেরও আমরা দেখছি। পাশাপাশি বলা যায় যে এর আশপাশে কিন্তু আসলে অন্যান্য যে বাহিনীগুলোর সদস্যরা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। তবে একটি বিষয় যেটি চোখে পড়ার মতো যে আজকে কিন্তু আসলে দলীয় নেতাকর্মীদের যে চাপ সেটি কিন্তু একদমই নেই বলা যায় বিমানবন্দর এলাকায়। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় আর কিন্তু সময় কিন্তু প্রায় হয়ে গেছে, আর 1 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আসলে ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় অবতরণ করবেন এবং এরপর তিনি এখান থেকে সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে বিকেলে বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তার আবার লন্ডনে ফেরার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর থেকে সবশেষ খবর। চৈতি, নিবিড় ধন্যবাদ আপনাকে। আমরা প্রতি মুহূর্তের খবর নিয়ে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নিবিড় সাহা, জানাচ্ছিলেন খালেদা জিয়ার সফর সঙ্গী হতে ঢাকায় আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেই খবরাখবর এবারে বিশ্বযোগের আয়োজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে অবস্থান করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে নরেন্দ্র মোদীর সাথে একান্ত নৈশভোজে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে হায়দ্রাবাদ হাউসে 2 দেশের মধ্যে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। পুতিনের এই সফরে 2 দেশের মধ্যে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সফর শেষে পুতিন শুক্রবার রাতে ভারত ত্যাগ করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে অবস্থান করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে নরেন্দ্র মোদীর সাথে একান্ত নৈশভোজে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। ভারত সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে হায়দ্রাবাদ হাউসে 2 দেশের মধ্যে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। জোর করে হলেও ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চল দখলে পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। এছাড়া পুতিন বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন পরিকল্পনার কিছু অংশের সাথে মস্কোর দ্বিমত রয়েছে। ক্রেমলিনে মার্কিন আলোচকদের সাথে এই বিষয়ে বৈঠক করার পর এই কথা বলেন পুতিন, কিন্তু তিনি কোন কোন বিষয়ে বিরোধ আছে তা উল্লেখ করেননি। দিল্লিতে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ইউক্রেনীয় সেনাদের অবশ্যই দেশের পূর্ব দনবাস অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে, এমনকি তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো থেকেও। রাশিয়ান বাহিনী এখন দনবাসে প্রায় 85% নিয়ন্ত্রণ করছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো পর্যন্ত কোনো ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিতে রাজি হননি।
পেন্টাগনের নতুন রিপোর্টিং নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করে জানায়, নতুন নীতিমালা তাদের সাংবাদিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী সাংবাদিকদের একটি অঙ্গীকারনামায় সই করতে হবে, যেখানে বলা আছে তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করবেন না। এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন। মামলায় নিউ ইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে এই নীতিমালা প্রয়োগ বন্ধের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে। পত্রিকাটি বলছে, সরকার যে কোনো প্রশাসনের পক্ষ থেকে যখনই গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা করেছে, তারা সেটিকে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো সিরিয়া সফর করেছে। এ সময় দেশটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের প্রতিশ্রুতি দেয় দলটি। বৃহস্পতিবার দামেস্কে এক সংবাদ সম্মেলনে স্লোভেনিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল জোবোগার বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি স্পষ্ট সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্রতিনিধি দলটি। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি বলছেন, এই সফর সিরিয়ার জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে আস্থা পুনর্গঠনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রতিনিধি দলটি সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল শারার সাথেও দেখা করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা প্রায় 40 হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাজার দক্ষিণের ওই এলাকায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুড়ঙ্গে প্রায় 200 জন হামাস যোদ্ধা আটকা রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছেন বলে দাবি ইসরায়েলি বাহিনীর। গাজায় ইসরায়েল সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন বলে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাজ করা এবং মানবিক সহায়তা লুটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইসরায়েলের চ্যানেল 14 প্রথম আবু শাবাবের নিহতের খবর প্রকাশ করে। চ্যানেল 12 জানায়, আবু শাবাব গাজার কিছু গোত্রের সাথে সংঘর্ষে নিহত হন এবং পরে দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তাকে মৃত ঘোষণা করা হয়। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের সময় আবু শাবাব কুখ্যাত ব্যক্তিতে পরিণত হন। তার নেতৃত্বাধীন গোষ্ঠী পপুলার ফোর্সেসের বিরুদ্ধে অভিযোগ ছিল, ইসরায়েল যে অল্প পরিমাণ মানবিক সহায়তা গাজায় ঢুকতে দিত, সেটিও তারা লুট করত। তবে আবু শাবাবের নিহতের ঘটনায় তার দল বা ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। চীন ও যুক্তরাজ্যে ভূমিকম্প আঘাত এনেছে, তবে এই দুই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের কিরগিজস্তান শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে 6 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। চায়না আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয়েছে। 6 মাত্রা ভূমিকম্প হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এদিকে উত্তর পশ্চিম ইংল্যান্ডে 3.3 মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে আঘাত আনা এই ভূমিকম্পটি ল্যাঙ্কশায়ার এবং সাউদার্ন লেক ডিস্ট্রিক্ট জুড়ে অনুভূত হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আর নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথেই থাকুন।